আসসালামু আলাইকুম। আজ 14 আগস্ট 2026 শুক্রবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। ভোটার ভারতে, প্রধান শিক্ষক বাংলাদেশের সরকারি স্কুলে। হাসিনাকে ফেরত না পাঠানো পর্যন্ত ভারত সফর করবে না তারেক রহমান। একের পর এক রিপার ড্রোন হারাচ্ছে আমেরিকা। এবার বিস্তারিত। খুলনার পাইকগাছার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের ভারতীয় নাগরিকত্ব ও ভোটার তালিকায় নাম থাকার অভিযোগ নিয়ে তদন্ত হলেও এখনও তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসনের দপ্তরের প্রতিবেদনে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় তার নাম থাকার বিষয়টি উল্লেখ করা হয়েছে। এদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর তাকে শোকজ করে লিখিত জবাবও পেয়েছে। অভিযোগ রয়েছে, ভারতীয় নাগরিকত্ব থাকার পাশাপাশি দীপক চন্দ্র সরকার বাংলাদেশে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সরকারি বেতন ভাতা গ্রহণ করছেন। বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে প্রশাসনের কাছে অভিযোগ ও একাধিক তদন্ত হয়েছে। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি নিজ প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত 29 জুন দেশের বিভিন্ন গণমাধ্যমে পশ্চিমবঙ্গের ভোটার হয়েও খুলনায় স্কুলের প্রধান শিক্ষক শিরোনামে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এরপর প্রশাসন ও শিক্ষা বিভাগের বিভিন্ন পর্যায়ে নড়ে চড়ে বসে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। নথিপত্র ও তদন্ত প্রতিবেদন অনুযায়ী পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের নাম পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় রয়েছে। সেখানে তাকে উত্তর বর্ধমানের শক্তিগড় থানার 2 নম্বর বড়শুল গ্রামের 1 নম্বর মনমোহন দে রোডের পশ্চিমাংশের বাসিন্দা হিসেবে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশে তিনি পাইকগাছার লস্কর ইউনিয়নের খড়িয়া ঢেমশাখালী গ্রামের ভোটার। তার বাবা নগেন্দ্রনাথ সরকার ও মা সুমিত্রা রানী সরকার। অভিযোগকারীদের দাবি, দীপক চন্দ্র সরকারের স্ত্রী, মেয়ে, ভাই ও ভাবি সহ পরিবারের কয়েকজন সদস্য ভারতের স্থায়ী বাসিন্দা ও ভোটার। তবে এসব অভিযোগের বিষয়ে দীপক চন্দ্র সরকার বলেন, তিনি বাংলাদেশের নাগরিক এবং নিজে ভারতে ভোটার হননি। স্থানীয় বাসিন্দা প্রকাশ চন্দ্র সরকার বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগ রয়েছে। তার ভাষ্য, প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়ার পরও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত না পাঠানো পর্যন্ত ভারত সফর করবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। এমনকি তিনি আসন্ন ব্রিক্স সম্মেলনেও যোগ দিতেও ভারত যাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছে ঢাকা। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ভারতের সংবাদ মাধ্যম দ্য ট্রিবিউন এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত 10 আগস্ট ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। সেই বৈঠকেই প্রধানমন্ত্রী এই কড়া বার্তার কথা জানিয়ে দেন। শেখ হাসিনা 2 বছর আগে ভারতে আশ্রয় নেওয়ার পর দুই দেশ সম্পর্ক স্বাভাবিক করার যে চেষ্টা চালিয়ে আসছিল, ঢাকার এই অবস্থানে তাতে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। ঢাকার এই অনমনীয় অবস্থানের মূলে রয়েছে গত 5 আগস্ট দিল্লিতে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সংবাদ সম্মেলন। ভারতে 2 বছর ধরে রাজনৈতিক আশ্রয়ে থাকা হাসিনাকে সংবাদ সম্মেলনের সুযোগ দেওয়ায় ঢাকা তীব্র ক্ষুব্ধ। ওই অনুষ্ঠানে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা দেন এবং বর্তমান সরকারের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য রাখেন। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বাধীন সরকার মনে করছে শেখ হাসিনা ভারতে বসে 2 দেশের সম্পর্ককে বাধাগ্রস্ত করছেন। এর প্রতিক্রিয়ায় ঢাকা দিল্লিকে স্পষ্ট করে বলেছে, দ্বিপক্ষীয় সফর বা ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদান এখন পুরোপুরি হাসিনাকে প্রত্যর্পণের ওপর নির্ভর করছে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনে জয়লাভের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেলিফোনে তারেক রহমানকে অভিনন্দন জানান এবং তাকে ভারত সফরের আমন্ত্রণ জানান। এছাড়া বিমস্টেকের চেয়ারপারসন হিসেবে তারেক রহমানকে ব্রিক্স সম্মেলনেও আমন্ত্রণ জানানো হয়। এদিকে ঢাকার পরিবর্তিত মেজাজ বুঝতে 10 আগস্ট ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান পরাগ জৈনও ঢাকা সফর করেন। তিনি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত AKM শামসুল আলমের সঙ্গে বৈঠক করেন। সেখানেও ঢাকার অনমনীয় মনোভাব স্পষ্ট হয়। নয়াদিল্লিতে ফিরে দীনেশ ত্রিবেদী ইতোমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঢাকার এই নতুন শর্তের কথা জানিয়েছেন। ভারত তার লুক ইস্ট নীতির অংশ হিসেবে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চায়, কিন্তু শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি দিল্লির জন্য বড় এক রাজনৈতিক ও কূটনৈতিক সংকট হয়ে দাঁড়িয়েছে।
শেখ মুজিবুর রহমানের কন্যার আশ্রয় দেওয়ার ঐতিহাসিক দায়বদ্ধতা যেমন রয়েছে, তেমনি ভারতের নিরাপত্তা নিশ্চিতে একটি বন্ধুসুলভ বাংলাদেশের প্রয়োজনীয়তাও অনস্বীকার্য। সব মিলিয়ে শেখ হাসিনার সংবাদ সম্মেলন ঢাকা দিল্লি সম্পর্কে যে ফাটল তৈরি করেছে তা কাটিয়ে ওঠাই এখন উভয় দেশের সামনে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা জামায়াত ইসলামীর সাবেক নায়েবে আমির, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ও বিশিষ্ট মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, কিছু মানুষ পৃথিবী থেকে চলে যান, কিন্তু মানুষের হৃদয়ে বেঁচে থাকেন অনাদিকাল ধরে। আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী তেমনি একজন মানুষ। আল্লাহ তাআলা বলেন, তার চেয়ে উত্তম কথা আর কার, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, সৎকর্ম করে এবং বলে আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে তিনি ছুটে বেরিয়েছেন এই জনপদের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, শহরের মঞ্চ থেকে গ্রামের ধুলোমাখা ময়দানে। একটিমাত্র আহ্বান বুকে নিয়ে, আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান নিয়ে ডেকে ফিরেছেন কুরআনের দিকে। দেশের গণ্ডি অতিক্রম করে বিশ্বেও তার বিচরণ ছিল সমান তালে। শীতের রাতে খোলা মাঠে চাদর মুড়ি দিয়ে বসে থাকা লাখো মানুষ তার কণ্ঠে কুরআনের তাফসীর শুনেছে। বহু মানুষের ধর্মীয় জীবনের মোড় ঘুরে গেছে সেই আলোচনায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কুরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। তিনি বলেন, আল্লামা সাঈদীর জীবনের বড় একটি অংশই কেটেছে এই কাজে, কোরআন শেখা, কোরআন শেখানো আর কোরআনের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া। কোরআনের শিক্ষা ও প্রসারের জন্য তিনি নানা প্রতিষ্ঠান ও উদ্যোগের সাথে যুক্ত ছিলেন। তার ওয়াজের ময়দান হয়ে উঠেছিল অসংখ্য মানুষের ধর্মীয় শিক্ষার পাঠশালা। আমিরে জামাত বলেন, মানুষের ভালোবাসা তাকে তাফসীরের ময়দান থেকে নিয়ে গিয়েছিল জাতীয় সংসদে। সংসদ সদস্য হিসাবে তিনি কথা বলেছেন ধর্মীয় মূল্যবোধ নিয়ে, আলিয়া ও কওমি মাদ্রাসা শিক্ষা নিয়ে, সাধারণ মানুষের নানা দাবি নিয়ে। সংসদে স্পিকারের সামনে মাথা ঝুঁকিয়ে ঢোকার যে শিরকে রীতি ছিল, আল্লামা সাঈদীর ঐকান্তিক প্রচেষ্টায় তা বন্ধ হয়েছিল। তার রাজনীতি ও মতাদর্শ নিয়ে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু তার বিপুল অনুসারী আর জনসমর্থন এদেশের ধর্মীয় ও রাজনৈতিক ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ, সেটি অস্বীকার করার উপায় নেই। তিনি আরো বলেন, যুগে যুগে আল্লাহর প্রিয় বান্দাদের উপর যেমন জুলুমের খড়গ নেমে এসেছে, তেমনি আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর উপরও নেমে এসেছিল নির্মম জুলুম নির্যাতন। আল্লামা সাঈদীর বিরুদ্ধে সাক্ষী হিসাবে যাকে হাজির করা হয়েছিল, সেই সুখরঞ্জন বালী বরং আল্লামার পক্ষেই সাক্ষ্য দিতে এসেছিলেন, আর সেই সাক্ষ্যের কারণেই ফ্যাসিস্টরা তাকে গুম করেছিল। তিনি বলেন, আল্লামা সাঈদীর ফাঁসির রায়ের দিন দেশ জুড়ে নেমে এসেছিল মানুষের ঢল। প্রিয় মানুষটির প্রতি ভালোবাসা আর তার উপর জুলুমের প্রতিবাদে অগণিত মানুষ রাজপথে নেমে এসেছিলেন। সেই প্রতিবাদে শহীদ হন ১৫০ শতাধিক মানুষ। রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ, কিন্তু মানুষের হৃদয় থেকে মুছে ফেলা যায়নি আল্লামা সাঈদীর প্রতি সেই অকৃত্রিম ভালোবাসা। একদিন বাংলাদেশে আল্লামা সাঈদীর রায় পরবর্তী হত্যাকাণ্ডের বিচার করার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। মাননীয় বিরোধী দলীয় নেতা বলেন, কারাগারের দেয়াল একজন মানুষের শরীরকে আটকে রাখতে পারে, কিন্তু মানুষের ভালোবাসাকে আটকে রাখতে পারে কোন কারাগার? বছরের পর বছর তিনি কারাবন্দী থেকেছেন, তবুও এদেশের অসংখ্য ঘরে সন্ধ্যাবেলা বেজেছে তার কণ্ঠে ধারণ করা তাফসীরের রেকর্ডিং। মানুষ শুনেছে, কেঁদেছে, তার জন্য হাত তুলে দোয়া করেছে। প্রজন্মের পর প্রজন্মের কাছে তার পরিচয় থেকে গেছে কুরআনের একজন আলোচক ও দায়ী হিসেবে। তিনি বলেন, আজ আল্লামা সাঈদী আমাদের মাঝে নেই। সময়ের পালা বদলে তাকে বন্দী রাখা সেই ফ্যাসিস্ট শাসনেরও অবসান ঘটেছে। রয়ে গেছে শুধু তার কণ্ঠের স্মৃতি, তার তাফসীর, তার কাজ আর অসংখ্য মানুষের ভালোবাসা। মানুষ চলে যায়, দাওয়াত থেকে যায়, কণ্ঠ থেমে যায়, রেখে যাওয়া আহ্বান থামে না। কারাগারের দরজা একজন মানুষকে বন্দী করতে পারে, মানুষের হৃদয়ে তার জায়গাকে বন্দী করতে পারে না। ছাত্রদলে দায়িত্ব পালন শেষ করে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। শুক্রবার মধ্যরাতে নিজের ফেসবুক পোস্টে তিনি কথা জানান। পোস্টে রাকিবুল ইসলাম রাকিব মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বলেন, অনেক বেশি সম্মান ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তার জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে। ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সহ ছাত্রদলের সাবেক নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। নিজের নেতৃত্বাধীন নেতাকর্মীদের সততা ও নিষ্ঠার প্রশংসা করে রাকিব বলেন,
তাদের নামে কোনো অনাকাঙ্ক্ষিত খবরের শিরোনাম হয়নি। আর্থিক টানাপোড়েনের মধ্যেও তারা সততা ও নিষ্ঠার সঙ্গে নিজেদের ইউনিটের নেতৃত্ব দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। রাকিব নাসির কমিটির অন্যতম সফলতা হিসেবে জুলাই গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি প্রণয়ন এবং রাজপথে ভূমিকা রাখার কথা উল্লেখ করেন তিনি। 5 আগস্ট 2024-এর পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় নেতাকর্মীদের ভূমিকার কথাও তুলে ধরেন। ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে তিনি বলেন, একটা নতুন জীবন শুরু করতে চাই, নিজেকে আরো বেশি পরিশুদ্ধ, মানবিক ও সৎ মানুষ হিসেবে গড়তে চাই। এবার জানাচ্ছি আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের পানির প্রতিটি ফোঁটাকে রেড লাইন বা চূড়ান্ত সীমারেখা হিসেবে উল্লেখ করে প্রতিবেশী ভারতকে কঠোর ভাষায় সতর্ক করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি বলেছেন, ভারত সঠিক পথে ফিরে না এলে তাদের সরাসরি জবাব দেওয়া হবে। বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাজধানী ইসলামাবাদে নির্মিত ইয়াদগারি ফাতাহ বা বিজয় স্মৃতি স্তম্ভের উদ্বোধন অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন তিনি। দেশপ্রেম ও জাতীয় উদ্দীপনার মধ্য দিয়ে স্মৃতিস্তম্ভটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সামরিক বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির যৌথভাবে এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এই স্মৃতিস্তম্ভ পাকিস্তানের সশস্ত্র বাহিনীর শ্রেষ্ঠত্বের প্রতীক। মার্কা ই হক নামের ওই সামরিক অভিযানে সফলতার জন্য ফিল্ড মার্শাল মুনির ও তাঁর দলকে অভিনন্দন জানান তিনি। মাত্র 8 মাসে অনন্য নকশার এই স্থাপনাটি নির্মাণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে দেওয়া ভাষণে শেহবাজ শরীফ ভারতের প্রতি কড়া বার্তা দিয়ে স্পষ্ট করেন, পাকিস্তান এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা চায়, তবে তাদের এই শান্তির আকাঙ্ক্ষাকে কোনোভাবেই দুর্বলতা ভাবা ঠিক হবে না। সশস্ত্র বাহিনীর বীরত্বের প্রশংসা করে তিনি বলেন, সামরিক বাহিনীর এই সাফল্যে পুরো জাতির মাথা উঁচু হয়েছে এবং শত্রুপক্ষকে অত্যন্ত লজ্জাজনক পরাজয় বরণ করতে হয়েছে। গাজা থেকে সব ফিলিস্তিনিকে উচ্ছেদ করাই ইসরায়েলের মূল লক্ষ্য বলে তীব্র ক্ষোভ ও অভিযোগ প্রকাশ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। মিশরের আল আলামেইন শহরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। শুক্রবার আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ফিদান অভিযোগ করেন, নেতানিয়াহু এমন নীতি গ্রহণ করছেন যা মানবিক মর্যাদাকে পদদলিত করছে। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবিগুলো মেনে নিতে নেতানিয়াহুর ওপর চাপ আরও বাড়ানো প্রয়োজন। গাজা পরিস্থিতি নিয়ে তুরস্ক ও মিশরের ভূমিকার কথাও তুলে ধরেন ফিদান। তিনি জানান, গাজায় সহিংসতা বন্ধের লক্ষ্যে তুরস্ক ও মিশর ট্রাম্প সমর্থিত গাজা বোর্ড অব পিস এ যোগ দিয়েছে। ফিদানের দাবি, যৌথ প্রচেষ্টার মাধ্যমে গাজায় চলমান হত্যাযজ্ঞ কিছুটা হলেও বন্ধ করা সম্ভব হয়েছে। তিনি বলেন, তুরস্ক ও মিশর একসঙ্গে কাজ করে এক্ষেত্রে সফল হয়েছে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী অন্তত 45টি MQ-9 রিপার ড্রোন হারিয়েছে বলে মার্কিন কর্মকর্তাদের বরাতে জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট। এই সংখ্যা যুক্তরাষ্ট্রের মোট রিপার ড্রোনের প্রায় 1/4। রিপার ড্রোন মূলত নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার কাজে ব্যবহৃত হয়। মার্কিন বিমান বাহিনীর তথ্য অনুযায়ী সেন্সর ও অস্ত্রের ধরন ভেদে প্রতিটি রিপার ড্রোনের দাম প্রায় $3 কোটি থেকে $5 কোটি। সেই হিসেবে 45টি ড্রোন হারানোর অর্থ শুধু এই ড্রোনগুলোতেই যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ক্ষতি $130 কোটি থেকে $225 কোটি। ইরান যুদ্ধের সময় হরমুজ প্রণালীর আশপাশে এসব ড্রোন ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে। গুরুত্বপূর্ণ এই নৌপথটি বর্তমানে সংঘাতের অন্যতম উত্তেজনাপূর্ণ এলাকায় পরিণত হয়েছে। তবে রিপার ড্রোন তুলনামূলক ধীর গতির এবং অনেক সময় নিচু উচ্চতায় উড়ে। ফলে ইরানের সামরিক বাহিনী এবং ইয়েমেন ও ইরাকে থাকা ইরানের আঞ্চলিক মিত্রদের জন্য এগুলো তুলনামূলক সহজ লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, হারানো সব রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়নি। কয়েকটা ড্রোনের ক্ষেত্রে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর সেগুলো বিধ্বস্ত হয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর আগে মার্কিন সামরিক বাহিনীতে প্রায় 185টি রিপার ড্রোন ছিল। এর মধ্যে বিমান বাহিনীর 165টি এবং মেরিন কোরের 20টি। গোয়েন্দা সংস্থাগুলোর ব্যবহৃত রিপার এই হিসাবের অন্তর্ভুক্ত নয়। মেরিন কোরের কোনো রিপার ড্রোন এখনো হারায়নি বলে জানিয়েছেন বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জোশুয়া বেনসন। এর আগে মে মাসে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ডেভিড ট্যাবর সিনেটে জানিয়েছিলেন, তখন যুক্তরাষ্ট্রের হাতে থাকা রিপার ড্রোনের সংখ্যা প্রায় 135টিতে নেমে এসেছিল।
তিনি দ্রুত ড্রোন বহর পুনর্গঠনের প্রয়োজনীয়তার কথা জানিয়েছিলেন। যুক্তরাষ্ট্র অবশ্য ধীরে ধীরে জেনারেল অ্যাটমিক্সের তৈরি রিপার ড্রোনের ব্যবহার কমানোর পরিকল্পনা করছে। এর পরিবর্তে কম খরচের নতুন ধরনের সশস্ত্র নজরদারি ড্রোন তৈরির পরিকল্পনা রয়েছে, যেগুলো একসঙ্গে ঝাঁক তৈরি করে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারবে। দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান changetv.press, বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।